সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড আবেদন, মব সৃষ্টিতে পুলিশের কেউ জড়িত হলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ, অসচেতনতা এবং জমে থাকা বৃষ্টির পানিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপে যমুনা নদী, ভাতপিয়ারি গ্রামে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। সাবেক ডেপুটি স্পিকার টুকুর বিরুদ্ধে 1000 কোটি টাকা লুটের অভিযোগ এলাকাবাসীর, বাজেয়াপ্তের দাবি। আসসালামু আলাইকুম, ফারজানা নাহিদ জানাচ্ছেন টিভিতে দেশের খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। অন্যায় প্রভাব খাটিয়ে প্রহসনে নির্বাচন দেওয়ার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানার মামলায় গ্রেফতার সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ। শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এই আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি অনুষ্ঠিত হবার কথা রয়েছে। আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত 3টি জাতীয় নির্বাচনে অনিয়ম কারচুপির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে মামলা করে বিএনপি। রোববার দুপুরে মামলা করার পর রাতেই তাকে গ্রেফতার করা হয়। নুরুল হুদার অধীনে 2018 সালের ডিসেম্বরে 11 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ করে বিএনপি। সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয়। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এই ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে উপদেষ্টা আরও বলেন, সাবেক সিইসি কাজী হাবিবুল আওয়াল গ্রেফতারের যে খবর প্রকাশিত হয়েছে তা সঠিক নয়। আর উত্তরা থেকে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা কাম্য নয় বলেও জানান তিনি। এরপর টাঙ্গাইলের মির্জাপুরে মহেরা পুলিশ ট্রেনিং সেন্টারে একাডেমি ভবন পরিদর্শন এবং বিভিন্ন কোর্সে প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন উপদেষ্টা। এ সময় 13শ জাতীয় সংসদ নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতির বিষয়েও কথা বলেন উপদেষ্টা। নেক্সট ইলেকশনের জন্য যে কি ধরনের প্রস্তুতি নিতে হবে এটা সম্বন্ধে তাদের সাথে আলোচনা করা হয়েছে। মিডিয়া বলতেছেন যে হাবিবুল আউয়াল ওই যে আগে চিফ ইলেকশন কমিশনার অ্যারেস্ট হয়েছে, ইনফ্যাক্ট এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি। অ্যারেস্ট হয়েছে নুরুল হুদা সাহেব, বাট ওনার যেভাবে করা হয়েছে যে মব জাস্টিস, এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। যদি কোনো কিছু থাকে, এই সব কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ, এজন্য জমে থাকা বৃষ্টির পানি, অসচেতনতা এবং এডিস মশাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় প্রশাসন। সহযোগিতায় মাঠে নেমেছে বিভিন্ন সামাজিক সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরাও। সোহেল হাফিজের রিপোর্ট। খেয়ে না খেয়ে ময়লার ভাগাড়ে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ, কখনো বা হাসপাতালের শৃঙ্খলা ফিরিয়ে আনার ব্যস্ততা, মশার ওষুধ ছিটিয়ে লিফলেট বিলিয়ে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার সর্বোচ্চ চেষ্টা তাদের। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, নেই কোনো ক্লান্তি। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে আমার অবশ্যই ভালো লাগছে, কারণ এখানে একটা আত্মতৃপ্তির একটা বিষয় রয়েছে যে আমরা মানুষের জন্য, দেশের জন্য কাজ করছি। সংকটকালীন সময় আমরা বরগুনার মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। বিশেষ করে এই ডেঙ্গু মোকাবেলায় আমরা বরগুনায় র্যাপিড রেসপন্স টিম নামে একটি টিম গঠন করেছি, যেখানে আপনার অধিকাংশ তরুণরাই কাজ করে। নাগরিকদের সচেতন করার জন্য আমি স্বেচ্ছাসেবী হিসাবে, একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেছি। আমার এই কাজ করতে অনেক ভালো লাগতেছে। দিন যায়, কথা থাকে, দিন হয়তো চলে যাবে, একসময় পরিস্থিতিরও উন্নতি হবে, দুদিন পরে হয়তো ভুলেও যাবে সবাই, তবুও থেমে থাকে না তরুণ স্বেচ্ছাসেবীরা। যদি সরকারিভাবে ঔষধ দিয়ে বা অন্যান্য উপকরণ দিয়ে স্বেচ্ছাসেবকদের সহায়তা করা যায়, তাহলে কিন্তু বরগুনার স্বেচ্ছাসেবকদের এই উদ্যোগে আমরা বরগুনাকে ডেঙ্গু কিছুটা হলেও আমরা কমিয়ে আনতে সক্ষম হব। এই একটা দুর্যোগ মুহূর্তে একটা যখন ব্যাপকভাবে এই ডেঙ্গু জ্বরে মানুষ আক্রান্ত হচ্ছে, এডিস মশা বংশবিস্তার লাভ করছে, এই মুহূর্তে যে সকল সামাজিক সংগঠন এগিয়ে এসেছে, এই জন্য আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এটা অবশ্যই একটি ভালো দিক বলে আমি মনে করি।
নিঃস্বার্থে এগিয়ে আসা এই সব তরুণ স্বেচ্ছাসেবককে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অভিবাদন জানিয়েছে দেশ বিদেশের বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ। সোহেল হাফিজ, এনটিভি নিউজ, বরগুনা। সেন্ট মার্টিন দ্বীপে প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস এবং পরিবেশ মেলা 2025 উপলক্ষে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এ সময় টাঙ্গুয়ার হাওরে কিভাবে পর্যটন হবে এ বিষয়ে নীতিমালা করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়া শব্দ দূষণ কমাতে আইন পরিবর্তন করে পুলিশকে এনফোর্সমেন্টের ক্ষমতা দেওয়া সহ বনের দখল দূষণ রোধে 8টি আইন এবং বিধিমালা সংশোধনের কাজ প্রায় শেষ বলে জানান উপদেষ্টা। বলেন, দূষণ সৃষ্টিকারী যানবাহন বন্ধ করতে অভিযান চালানো হবে। আর 5 জুন ছুটি থাকায় এবছর 25 জন পরিবেশ দিবস উদযাপন করা হবে বলে জানান তিনি। ওই দিন পরিবেশ দিবস এবং মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। সরকারি পর্যায়ে কিন্তু সেন্ট মার্টিনের জন্য নীতিমালা করা আছে, যেগুলো গেজেট নোটিফাইড। এই তিনটার সমন্বয়ে আমরা একটা মাস্টার প্ল্যান করতে পারি কিনা। এইটার পাশাপাশি আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে একটা প্রকল্প অনুমোদন করা হয়েছে, যেখানে অল্টারনেটিভ লাইভলিহুড দেয়া হবে সেন্ট মার্টিনের মানুষদেরকে। বর্ষার শুরুতে সিরাজগঞ্জে আগ্রাসী রূপ নিয়েছে যমুনা নদী। গত কয়েকদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে যমুনার পানি বৃদ্ধি পাওয়ায় ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। পানি বাড়ায় নদীর তীরবর্তী অঞ্চল প্লাবিত হচ্ছে, তলিয়ে যাচ্ছে ফসলি জমি। একই সময় জেলার অভ্যন্তরীণ বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। সিরাজগঞ্জ থেকে শরীফুল ইসলাম ইন্নার পাঠানো রিপোর্ট। শুষ্ক মৌসুম থেকেই এবার ভাঙন দেখা দেয় সিরাজগঞ্জের সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। ভাঙনে নদীগর্ভে বিলীন হয় ফসলি জমি। বর্ষা মৌসুমের শুরুতেই বৃষ্টিপাত ও পানি বাড়ায় সাথে সাথে আবারও ভাঙন শুরু হয়েছে। নদীর পশ্চিম পাড়ে দেখা দিয়েছে এই ভাঙন। নদী তীরবর্তী অঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে ফসলি জমি। গত 4 দিন ধরে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পানি বাড়ার ফলে আমাদের অনেক ফসল চলে গেছে। বাদাম গাছছিলাম, বাদাম তলে গেছে। কুশাল গাছছিলাম, কুশাল ভাঙিয়ে গেছে। গাড়ি তুলে রাখা না করে আমাদের কোনো কিছু ব্যবস্থা করার জন্য নেই। আমাদের ভাটপিয়ারি ঐতিহ্যবাহী একটা মাদ্রাসা আছে, একটা হাই স্কুল আছে। এটা যদি আমাদের রক্ষা না করে সরকার, তাহলে আমাদের আর উপায় নেই। দাবি একটা গোয়িং বাদ দিলে পারে আঙ্গের থাকার সম্ভাবনা হইলেনি। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং আপন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। স্থানীয়রা বলছেন, ভাঙন অব্যাহত থাকলে হুমকির মুখে পড়বে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম। তাই ভাঙন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। এনটিভি নিউজ ডেস্ক। ফেনীতে 2024 সালের ভয়াবহ বন্যা পরবর্তী বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে ছাগলনাইয়া উপজেলার দুর্গাপুর হাবিবুল্লাহ খান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান ছিলেন। উদ্বোধন শেষে সুধী সমাবেশে রাখা বক্তব্যে বিমান বাহিনী প্রধান বলেন, 2024 সালে বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় কুমিল্লা, নোয়াখালী এবং বিশেষ করে ফেনী জেলার ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যার সাথে তৎকালীন বৈরী আবহাওয়া এবং বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় বিমান বাহিনী পেশাদারিত্বের সাথে বন্যার্তদের সাহায্যে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এরকম দুর্যোগে সেনা, নৌ বিমান বাহিনী এগিয়ে আসবে বলে জানান তিনি। শুধু বিমান বাহিনী না, সেনাবাহিনী, নৌবাহিনী সবাই এখানে অপারেশন করেছে। তো সবাই মিলে আমরা এখন একটা সিস্টেম ডেভেলপ করেছি, যেটাকে আমরা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার বলি, এসওপি। তার মাধ্যমে ভবিষ্যতে যদি প্রয়োজন হয়, আমি দোয়া করি যাতে এখানে এ ধরনের বন্যা না হয়, বা যদি হয় তাহলে আমরা আরও সুন্দর এবং অর্গানাইজডভাবে এখানে উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে পারবো বলে আমার বিশ্বাস। পাবনা 1 আসনের মানুষের কাছে আতঙ্কের নাম ছিল সাবেক সংসদ সদস্য এবং ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। 16 বছরে হাজার কোটি টাকার মালিক বনে গিয়েছেন বলে জানায় এলাকাবাসী। জমি দখল, চাঁদাবাজি সহ নানা অপকর্মে জড়িত ছিলেন টুকু এবং তার ছেলে। 5 আগস্টের পর ঢাকায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হবার পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। পাবনা থেকে এবিএম ফজলুর রহমানের রিপোর্ট।
শামসুল হক টুকু ফ্যাসিস্ট আওয়ামী লীগের সর্বশেষ ডেপুটি স্পিকার ছিলেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকাকালে তার দাপটে পাবনায় এক আসনের বাসিন্দারা ছিলেন আতঙ্কে। শুধু এক আসন নয়, পুরো পাবনায় ছিল তার একচ্ছত্র আধিপত্য। রাজনৈতিক নিয়ন্ত্রণ, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্য সবই ছিল তার নিয়ন্ত্রণে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বেপরোয়া হয়ে ওঠেন তিনি। শুরু করেন ভিন্নমত দমন। আর এই সকল কর্মকাণ্ডে তার সহযোগিতা করেছেন তার ছেলে আসিফ শামস রঞ্জন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ছেলে আসিফ শামস রঞ্জনকে বানিয়েছেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র। সরকার পতনের পর রঞ্জন আত্মগোপনে চলে যান। বেড়া ও সাথিয়ার মানুষের কাছে বাবা ও ছেলে ছিলেন মূর্তিমান আতঙ্ক। শামসুল হক টুকু তার ছেলেরা যে ভূমিদস্যু করিয়া বালু যে উত্তোলন করিয়া গরিব মানুষের জমি জমাগুলো যে একদম বিনষ্ট করছে, তারপরে বালুর ব্যবসা করেও তারা শও কোটি টাকা ইনকাম করছে। এই যতগুলো হাট বাজার নদী নালা যেখানে যা আছে সবই হলো তাদের নিয়ন্ত্রণ। বেড়ার হুরাসাগর নদী ও তার আশপাশের প্রায় 100 একর জমি দখল করে বানান টুকুর প্রয়াত স্ত্রীর নামে লুথুর নেশা ট্রাস্ট। নদী থেকে কোটি কোটি টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছেন কোনো বাধা ছাড়াই। এখনও হুরাসাগর নদীর পাশে প্রায় 100 একর জায়গা দখল করে বালু উত্তোলন করে রেখেছেন টুকু ও তার পরিবার। এসব অভিযোগ এলাকাবাসীর। শামসুল হক টুকুর প্রভাবে এই অঞ্চলে জোর দখল করে খেত, কোটি কোটি টাকা এখান থেকে হাতিয়ে নিয়েছে। রঞ্জন পৌর পুলিশ আইছিল বাড়ি থেকে আমাকে মারতে আসে, তারপরে আমাকে বেড়া বাড়ি ভাঙি দেখ টাকা না দিলি পরে এখনই ঘর ভাঙবি। পুলিশ বলছে টুকুর বিরুদ্ধে ভয়ে এখনো অনেকে মামলা করতে সাহস করছেন না। 5ই আগস্টের পরে রাজনৈতিক সহিংসতা বা ওই ধরনের কোনো বিষয় না, আমাদের এখানে কোনো মামলা রুজু হয় না আপাতত। এ ধরনের কোনো সহিংসত পরিস্থিতি যদি মামলা রুজু হয় সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দ্রুত টুকু ও তার পরিবারের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। রংপুর কারমাইকেল কলেজে 21 দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি পালন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় তারা প্রশাসনিক ভবন এবং ক্লাসরুমে তালা ঝুলিয়ে দেন। কলেজের সার্বিক উন্নয়ন, দখলকৃত জমি উদ্ধার, শিক্ষক সংকট, হোস্টেল চালু এবং সংস্কার সহ 21 দফা দাবিতে শিক্ষার্থীরা গতকাল থেকে শাটডাউন কর্মসূচি শুরু করেন। আজ সকাল 10টা থেকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসনিক ভবনের সামনে দুপুর 2টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন তারা। শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা মন্ত্রণালয় দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। এদিকে শিক্ষার্থীদের দাবির সাথে একমত পোষণ করে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন কলেজ অধ্যক্ষ। যতগুলো ভবন আছে পুরাতন, এগুলো সবগুলোই সংস্কার করা দরকার। এটা আমাদের নিজস্ব অর্থায়নে এত বড় সংস্কার করা সম্ভব নয়। আমরা এই বছরে আশা করা যায় 2 থেকে 2.5 কোটি টাকা আমরা সংস্কারের জন্য বরাদ্দ পাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2025-26 সালের জন্য 2145 কোটি 42 লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দুপুরে নগরীর থিয়েটার ইনস্টিটিউটে বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। সভায় মেয়র বলেন, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সুবিচার পেয়ে মেয়র পদে আসীন হবার পর ক্লিন, গ্রিন, হেলদি সিটি গড়ার প্রত্যয় নিয়েছেন তিনি। এ লক্ষ্যে নতুন অর্থ বছরে জলাবদ্ধতা নিরসন সহ সড়ক ও নালা নির্মাণে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও জানান সিটি মেয়র। চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা কর্মচারীদের কলম বিরতির কারণে বন্দরে পণ্য ডেলিভারির কাজ ব্যাহত হয়েছে। সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত কাস্টমস কর্মকর্তা কর্মচারীরা এই কলম বিরতি পালন করায় চট্টগ্রাম বন্দরের সব ধরনের পণ্য ডেলিভারি বন্ধ হয়ে যায়। বন্দর ও কাস্টমস সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডকে ভেঙে 2 ভাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে এবং এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষকদের রাজনৈতিক বিশ্বাস থাকতে পারে উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর সিআর আবরার বলেছেন, তবে সেটা বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দির মধ্যে আনা উচিত নয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 20 বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। উপদেষ্টা আরও বলেন, কোনো শিক্ষক রাজনীতি করতে চাইলে শিক্ষকতা ছেড়ে রাজনৈতিক অঙ্গনে চলে যাওয়া উচিত।
বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এবারই প্রথমবারের মতো রিসার্চ ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ এবং ইনস্টিটিউট তাদের গবেষণা কার্যক্রম এবং বিশেষত্ব তুলে ধরে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ডিনস অ্যাওয়ার্ড প্রদান করা হয়। জামালপুরে 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ে জনবল নিয়োগকে কেন্দ্র করে চিকিৎসক দম্পতির হামলায় হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং সাংবাদিক আহত হয়েছেন। দুপুরে হাসপাতালের প্যাথোলজি বিভাগে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম রনির অফিস কক্ষে চিকিৎসক ডাক্তার ইকরামুল হক তালুকদার হিতলু এবং তার স্ত্রী ডাক্তার শারমিন আক্তার হামলা চালায়। এতে ডাক্তার মোহাম্মদ তারিকুল ইসলাম রনি এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সাংবাদিক জাহাঙ্গীর সেলিম আহত হন। অভিযুক্ত চিকিৎসক দম্পতি একই হাসপাতালে কর্মরত। এমন মান মুখে আক্রমণ করলো, আমি হতভম্ব, বুঝতে পারিনি। আসলে আমরা অলরেডি ডিভিশনাল ডিরেক্টরকে জানিয়েছি, এসপি মহোদয়কে জানানো হয়েছে। আমার সংগঠনের সভাপতি ডক্টর আহমদ আকন্দ মহোদয় আছেন, উনি এসপি সাহেবের সাথে কথা বলেছেন, আমিও ডিবির সাথে কথা বলেছি। এআই প্রযুক্তির গুরুত্ব এবং ব্যবহার বিষয়ে রাজশাহীতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সকালে পণ্যের বিপণনে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির গুরুত্ব এবং ব্যবহার নিয়ে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে নগরের 35 জন নারী এবং 10 জন পুরুষ উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর রখনুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার রেজাউল আলম সরকার। দেশের খবরে আবারও একটা বিরতি নিয়ে ফিরে আসছি। সেবা প্রত্যাশীদের হয়রানির জাতীয় পরিচয়পত্র সংশোধন, সংগ্রহ, এলাকা স্থানান্তর করতে আর্থিক লেনদেন এবং সেবা প্রত্যাশীদের হয়রানির অভিযোগে নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে দুদকের একটি দল এই অভিযান চালিয়ে আর্থিক লেনদেনের প্রমাণ পায়। দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের নওগাঁর উপসহকারী পরিচালক মেহবুবা খাতুন রীতা জানান, সেবা প্রত্যাশীদের কাছ থেকে অভিযোগ পেয়ে ছদ্মবেশে জেলা নির্বাচন কার্যালয়ে প্রবেশ করা হয়। এ সময় প্রত্যেক সেবা প্রত্যাশীদের কাছ থেকে অতিরিক্ত চার্জ হিসেবে 100 টাকা করে নেওয়া হচ্ছে, যা সরকারি নিয়ম অনুযায়ী এই অফিসে নগদ টাকা লেনদেনের সুযোগ নেই। শরীয়তপুরের নড়িয়ায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতু আবারও বাল্কহেডের ধাক্কায় ভেঙে পড়েছে। সকালে নড়িয়া বাজার সংলগ্ন অংশে বালু বোঝাই একটি বাল্কহেড সেতুর পিলারে ধাক্কা দিলে সেতুর একটি অংশ ভেঙে পড়ে বাল্কহেডের উপর। পরে সেটি কিছু দূর গিয়ে নদীতে ডুবে যায়। নড়িয়া থানা পুলিশ এবং স্থানীয়রা জানায়, ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজের সুবিধার্থে পুরনো সেতুটি 2023 সালের ডিসেম্বরে ভেঙে ফেলা হয়। এরপর থেকেই ট্রলার যোগে নদী পারাপার শুরু হয়। এর আগে গত বছরের 2 অক্টোবরও বালুভর্তি বাল্কহেডের ধাক্কায় এই সেতুর একটি অংশ ভেঙে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নদীতে চলাচলকারী বাল্কহেডগুলো নিয়ম না মেনে চলাচল করায় এমন দুর্ঘটনা ঘটছে। মৌলভীবাজারে স্কুল ছাত্রী আঞ্জুম হত্যাকারীর ফাঁসির দাবিতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থী এবং সচেতন যুব সমাজ। দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব এবং আদালত এলাকায় শিক্ষার্থী এবং সচেতন যুব সমাজের আয়োজনে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা ঘাতক জুনেলের দ্রুত বিচার কাজ সমাপ্ত করে ফাঁসির দাবি জানান। গত 12 জুন সকালে আঞ্জুম স্থানীয় কোচিং সেন্টারে প্রাইভেট পড়তে গিয়ে আর বাসায় ফিরে আসেনি। 14 জুন বিকেলে আঞ্জুমের বাড়ির পাশে একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। আঞ্জুমকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে মেডিকেল রিপোর্টে আসে। ইরানে হামলার প্রতিবাদে খুলনায় মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে নগরের পিকচার প্যালেস মোড়ে জামিয়াতে মুহিবিনে আহলে বাইতের উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়ে মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান। বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম বাংলাদেশ ইমামিয়া ওলামা সোসাইটির সভাপতি এবং বিশিষ্ট আলেম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং তার ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিবকে সামাজিকভাবে হেয় করতে একটি কুচক্রী মহল নানা অপপ্রচারে লিপ্ত বলে অভিযোগ করেছে আড়াইহাজার উপজেলা বিএনপি। নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পায়রা চত্বরের সামনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাথে যারা আতাত করেছে তারা বিএনপির ইমেজ
ক্ষুণ্ণ করছে। বিএনপি দুঃসময় নজরুল ইসলাম আজাদ নারায়ণগঞ্জ জেলা বিএনপির হাল ধরেছিলেন বলে মন্তব্য করেন বক্তারা। আশুলিয়ার সন্ত্রাসী চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। এলাকাবাসীর অভিযোগ, টিপু সুলতান ওরফে হাত কাটা টিপুর অত্যাচার এবং চাঁদাবাজিতে অতিষ্ঠ নানা শ্রেণী পেশার মানুষ। থানায় অভিযোগ করেও পাওয়া যায়নি কোনো প্রতিকার, উল্টো চাঁদাবাজদের হয়রানির শিকার হতে হয়েছে তাদের। তাই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায় তারা। দিনাজপুরের হিলিতে বাংলাদেশ স্কাউটের ক্লাব কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আয়োজনে জাতীয় পতাকা এবং স্কাউট পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং স্কাউটের সভাপতি অমিত রায়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের 180 জন ক্লাব সহ 230 জন অংশগ্রহণ করেন। খবর শেষ করছি, যাবার আগে তাই ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার। সাবেক সিইসি নুরুল হুদার রিমান্ড আবেদন, মব সৃষ্টিতে পুলিশের কেউ জড়িত হলে ব্যবস্থা, স্বরাষ্ট্র উপদেষ্টা। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ, অসচেতনতা এবং জমে থাকা বৃষ্টির পানিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। বর্ষার শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপে যমুনা নদী, ভাটপিয়ারি গ্রামে ভাঙন, নিম্নাঞ্চল প্লাবিত। সাবেক ডেপুটি স্পিকার টুকুর বিরুদ্ধে 1000 কোটি টাকা লুটের অভিযোগ, এলাকাবাসীর বাজেয়াপ্তের দাবি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়া এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।